সে নিজের জমি বিক্রি করে দিয়েছিল, স্ত্রীর গয়না বন্ধক রেখেছিল, নিজে না খেয়ে থাকত যাতে তার স্ত্রী অফিসার হতে পারে। কিন্তু যখন সেই স্ত্রী অফিসার হল, তখন তার কাছে স্বামীকে গরিব মনে হল আর সন্তানকে বোঝা। এক ছটফট করতে থাকা সন্তানকে ছেড়ে দিয়ে স্বামীকে অপমানের সাথে সে ডিভোর্স দিয়ে দিল। এই কাহিনীর পুরো সত্য জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আদিত্য আর কাব্যার বিয়ে কোনো বড় স্বপ্নের সাথে হয়নি। দুজনেই সাধারণ ছিল, কিন্তু কাব্যার ভেতরে অফিসার হওয়ার আগুন ছিল। আদিত্য সেদিনই এটা মেনে নিয়েছিল যে যদি জীবনে কারো একজনের এগিয়ে যাওয়া জরুরি হয়, তবে সে কাব্যাই হবে। সে নিজেকে কখনো আগে রাখেনি। বিয়ের পর তারা শহরের একটা ছোট ঘরে থাকতে শুরু করল। কাব্যা পিসিএসের প্রস্তুতি নিতে লাগল। বইপত্র, কোচিং, টেস্ট সিরিজ, খরচ প্রতি মাসে বেড়েই চলছিল। আদিত্যের আয় কখনো নির্দিষ্ট ছিল না। কখনো প্রাইভেট চাকরি পেত, কখনো চলে যেত। অনেক সময় সে সারা দিন কাজ খুঁজত আর খালি হাতে ফিরে আসত। সংসার চালানো আর পড়াশোনার খরচ একসাথে সামলানো সহজ ছিল না। অনেকবার এমন হয়েছে যে ঘরে সবজি রান্না হয়নি, কিন্তু কাব্যার চিজ ঠিক সময় জমা হয়ে গিয়েছিল। আদিত্য নতুন জামাকাপড় নেওয়া ছেড়ে দিয়েছিল, পুরনো মোবাইল চালাত, জুতো ছেড়ে গিয়েছিল, কিন্তু কাব্যার নতুন নতুন বই আসতে থাকত। একদিন কোচিংয়ের ফিজ হঠাৎ বেড়ে গেল। আদিত্যের কাছে টাকা ছিল না। সে কাউকে কিছু জানাল না। চুপচাপ গ্রামে গেল আর নিজের পৈতৃক জমি বিক্রি করে দিল। কাব্যাকে বলল যে কোনো এক বন্ধু সাহায্য করেছে। কাব্যা কোনো প্রশ্ন করল না, কারণ তার কাছে সময় ছিল না। কিছু মাস পরে গয়নার দরকার পড়ল। টেস্ট সিরিজ, থাকার খরচ, যাতায়াত সব দামি ছিল। আদিত্য একে একে কাব্যার গয়নাগুলো বন্ধক রেখে দিল। অনেক সময় রাতে সে খালি আলমারির দিকে তাকিয়ে ঠায়ে বসে থাকত, কিন্তু সকালে সেই হাসিটাই মুখে মেখে নিত। এরই মাঝে মেয়ে আরজার জন্ম হল। দায়িত্ব আরও বেড়ে গেল। আদিত্য আরও বেশি কাজ করা শুরু করল। কখনো দিনমজুরি, কখনো রাতের শিফট। অনেক সময় এমন হয়েছে যে সে নিজে খাবার খায়নি, যাতে দুধ আর ওষুধের ব্যবস্থা করা যায়। কাব্যার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেল। এবার তার ওঠা বসা অফিসার আর অফিসার হতে চাওয়া মানুষদের মাঝে হতে লাগল। কথাবার্তা বদলে গেল, পোশাক বদলে গেল, চিন্তাধারাও বদলাতে শুরু করল। এখন সে আর আদিত্যের সংঘর্ষ দেখতে পেত না, শুধু তার বর্তমান অবস্থাটাই দেখতে পেত। যখন কেউ তাকে জিজ্ঞাসা করত যে তার স্বামী কি করে, তখন সে অস্বস্তিতে পড়ে যেত। তার মনে হতে লাগল যে একজন বেকার বা অস্থায়ী স্বামী তার নতুন পরিচয়ের সাথে মানানসই নয়। নিজের মেয়েকেও তার সেই দুনিয়ায় বোঝা মনে হতে লাগল, যেখানে সবাই স্টেটাস দেখত। আদিত্য সেই আগের মতোই ছিল, ক্লান্ত, দায়িত্বশীল, চুপচাপ। কিন্তু এখন তার নীরবতা কাব্যার চোখে বিঁধতে শুরু করল। সে অজুহাত খুঁজতে লাগল। কখনো বলল যে আদিত্য কিছুই করে না, কখনো বলল যে সে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে না। আসলে সে লজ্জা পেতে শুরু করেছিল যে সে অফিসার হতে যাচ্ছে আর তার স্বামী এখনও স্ট্রাগল করছে। একদিন সে ঠিক করে নিল যে তাকে এগিয়ে যেতেই হবে, চাই পেছনে সব কিছু ছেড়ে যেতে হোক। আদিত্যকে ডাকা হলো, তার ওপর অভিযোগ করা হলো। সেই একই কথা বারবার বলা হলো, যা সে বহু বছর ধরে সহ্য করছিল। আদিত্য জিজ্ঞাসা করল যে তার বিক্রি করা জমি, বন্ধক রাখা গয়না আর না খেয়ে কাটানো রাতগুলোর কি কোনো দাম নেই? কাব্যা কোনো জবাব দিল না। ডিভোর্স হয়ে গেল। যে মানুষটা নিজের জমি বিক্রি করে স্ত্রীকে পড়াল, সেই মানুষটাকেই স্ত্রী এটা বলে ছেড়ে দিল যে সে তার যোগ্য নয়। ডিভোর্সের পর আরজা তার মায়ের সাথে থাকতে লাগল। আদিত্যের ঘরটা হঠাৎ করে খালি হয়ে গেল। এখন সে সকালে উঠত, কাজে যেত আর রাতে সেই নিস্তব্ধতায় ফিরে আসত। মাঝে মাঝে ফোনে আরজার গলা শোনা যেত, পাপা কবে আসবে? আদিত্য প্রতিবার একই জবাব দিত, তাড়াতাড়ি আসব বেটা। কিন্তু সে নিজেও জানত না সেই তাড়াতাড়ি কবে আসবে। ওদিকে কাব্যার জীবন দ্রুত বদলে যাচ্ছিল। ট্রেনিং, মিটিং, অফিসারদের সাথে ওঠা বসা, এখন এটাই ছিল তার জগৎ। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ বা ঘরের দায়িত্বের জন্য জায়গা কম ছিল। ধীরে ধীরে আরজা তার কাছে বোঝা হয়ে উঠল। সকালে ট্রেনিং, সন্ধে পড়াশোনা আর রাতে ক্লান্তি, এই সব কিছুর মাঝে বাচ্চাকে সামলানো তার কাছে কঠিন মনে হতে লাগল। সে নিজেকে বলতো, এখন তো কেরিয়ারের শুরু, সব কিছু একসাথে সামলানো সহজ নয়। আদিত্যের সাথে তার যোগাযোগ খুবই সীমিত ছিল। যখন কথা হতো তখন তা শুধু আনুষ্ঠানিক। আরজার ফিস জমা দিতে হবে, ডাক্তারের ওষুধ চাই। আদিত্য প্রতিবার টাকার ব্যবস্থা করে দিত, কখনো বলেনি যে তার কাছে নেই। জয়নিংয়ের তারিখ কাছে আসতে লাগল। এরই মাঝে কাব্যার বাড়ির লোক কথা তুলল।
তারা বলল, অফিসার হতে যাচ্ছ, সিঙ্গেল মাদার হিসেবে শুরুটা ঠিক দেখাবে না। পোস্টিং, ট্রেনিং, ট্যুর এইসবের মাঝে বাচ্চাকে সামলানো মুশকিল হবে। কাব্যা এটাকে পরামর্শ হিসেবে নয়, সমাধান হিসেবে নিল। সে আদিত্যকে ডাকল। কাব্যা বলল, জয়নিংয়ের পর আমি আরেয়াকে ঠিকমতো সময় দিতে পারবো না। কিছু সময়ের জন্য তোমার কাছে থাকুক। আদিত্য কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কিছু সময় নাকি সব সময়ের জন্য? কাব্যা কোনো পরিষ্কার জবাব দিল না। আদিত্য রাগ করল না, সে শুধু এতটুকুই বলল, ঠিক আছে। যেদিন আরেয়া আদিত্যের কাছে এলো, সে কিছুই বুঝতে পারছিল না। সে বারবার জিজ্ঞাসা করছিল, মাম্মি কবে আসবে? আদিত্য বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলল, মাম্মি কাজে গিয়েছে বেটা। কাব্যা বেশিক্ষণ না দাঁড়িয়েই চলে গেল। তার দেরি হচ্ছিল, নতুন জীবন তার অপেক্ষা করছিল। সেই রাতে আদিত্য অনেক রাত পর্যন্ত জেগেছিল। সে মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখল আর ভাবল, যার জন্য সে জমি বিক্রি করল, গয়না বন্ধক রাখল, আজ সেই মানুষটাই নিজের সবথেকে বড় দায়িত্ব তার হাতে তুলে দিয়ে এগিয়ে গেল। ওদিকে কাব্যা জয়নিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। নতুন পরিচয়, নতুন চেয়ার, নতুন সম্মান। তার এটা ধারণাও ছিল না যে যেসব কাগজে এখন তার নাম লেখা হবে তার পেছনে আজও আদিত্যের নাম লুকিয়ে আছে। জয়নিংয়ের পর কাব্যার জীবন হঠাৎ খুব দ্রুত হয়ে গেল। এখন সে আর সেই মহিলা ছিল না যে কখনো ছোট ঘরে বসে রাত দিন পড়াশোনা করত। নতুন চেয়ার, নতুন নাম আর নতুন সম্মান সবকিছু তাকে একটা আলাদা জগতেই নিয়ে যাচ্ছিল। মানুষ এখন তার সাথে অন্যভাবে কথা বলত, তাকে মন দিয়ে শুনত, তার উপস্থিতিকে গুরুত্ব দিত। ধীরে ধীরে তার ব্যবহার বদলে যেতে লাগল। এখন সে কম কথা বলত, কিন্তু যখন বলত তাতে আত্মবিশ্বাসের চেয়ে বেশি কঠোরতা থাকত। তার মনে হতো যে তাকে এখন সব পরিস্থিতিতে শক্তিশালী দেখাতে হবে। আদিত্য আর আরেয়ার স্মৃতি সে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে লাগল। তার মনে হতো যে সে যদি পেছনের দিকে তাকায় তবে সামনে এগোতে পারবে না। অফিসে তার পরিচয় একজন নতুন আধিকারিক হিসেবে হতে লাগল। সেখানেই একজন সিনিয়র অফিসারের সাথে তার ঘনিষ্ঠতা বাড়তে লাগল। সেই অফিসার বয়সে বড় ছিল, সিস্টেমকে ভালো করে জানত আর মানুষকে ব্যবহার করতেও। শুরুতে সে কাব্যাকে বোঝানো, এগিয়ে দেওয়া আর গাইড করার নামে তার পাশে থাকতে শুরু করল। কাব্যার এটা ভালো লাগতে লাগল। তার মনে হল যে এখন এমন কেউ আছে যে তার জগৎটাকে বোঝে। সেই অফিসার তাকে এটা অনুভব করাতো যে আদিত্যের মতো মানুষ তার নতুন জীবনের যোগ্য ছিল না। সে ধীরে ধীরে কাব্যাকে নিজের মতো করে গড়তে লাগল, তার চিন্তা, তার সিদ্ধান্ত, এমনকি তার সম্পর্কগুলো। কাব্যা এখন সেই সব মানুষের মাঝে থাকতে শুরু করল যাদের কাছে ক্ষমতা, টাকা আর লাভ সব কিছুর ওপরে ছিল। সেখানে সম্পর্কের কোনো দাম ছিল না। সেই পরিবেশ তাকে বদলে দিচ্ছিল, কিন্তু সে এই বদলটা দেখতে পাচ্ছিল না। তার মনে হতে লাগল যে এটাই আসল পৃথিবী, আর যা পেছনে ফেলে এসেছে তা স্রেফ দুর্বলতা ছিল। সেই অফিসার কাব্যাকে খুব ব্যবহার করল, নিজের কাজ হাসিল করতে, নিজের নাম উজ্জ্বল করতে আর নিজের ভুল সিদ্ধান্তের দায়িত্ব তার ওপর চাপাতে লাগল। কাব্যা ধীরে ধীরে বুঝতে পারল যে সে শুধুমাত্র একটা ঘুঁটি হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ততক্ষণে সে সেই সঙ্গতে অনেক দূর এগিয়ে গিয়েছিল। এরই মাঝে তার জীবনে গাফিলতি বাড়তে লাগল, কাজে ভুল হতে লাগল, মানুষের নজর বদলে যেতে লাগল, কিছু কিছু অভিযোগও চাপাসরে আসতে লাগল। কাব্যা প্রথমবার ভয় অনুভব করল। তার মনে হল যে রাস্তায় সে হাঁটছে তা তাকে কোনো খুব ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ তার আদিত্য আর আরজার কথা মনে পড়তে লাগল। তার মনে পড়ল কিভাবে আদিত্য কোনো প্রশ্ন না করে তার জন্যে সব কিছু করে যেত, কিভাবে আরজা তার কোলে চুপচাপ ঘুমিয়ে যেত। এই স্মৃতিগুলো এখন তাকে দুর্বল নয়, বরং রিক্ত অনুভব করাতে লাগল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে সে নিজের ফোনে পুরনো ছবি দেখল, সেই ছোট ঘর, সেই সাধারণ জীবন। সে উপলব্ধি করল যে সে যে উচ্চতায় দাঁড়িয়ে আছে সেখানে হাওয়া খুব তীব্র, আর আপন বলতে কেউ নেই। সেই রাতে সে প্রথমবার নিজেকে প্রশ্ন করল, সে কি সঠিক পথ বেছে নিয়েছিল? সে এটা জানত না যে যেসব স্বপ্নের কারণে সে সবকিছু ছেড়েছে তার ভিত্তি কে তৈরি করেছিল। কিন্তু এখন তার মন অস্থির হতে লাগল, আর এই অস্থিরতা তাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছিল যা অনেক আগে থেকেই তার অপেক্ষা করছিল। জয়নিংয়ের কিছু মাস পর কাব্যার মনে হতে লাগল যে অফিসার হওয়া বাইরে থেকে যতটা উজ্জ্বল দেখায়, ভেতর থেকে ততটাই ফাঁপা হতে পারে। যে সম্মানের জন্যে সে নিজের ঘর, স্বামী আর সন্তান ছেড়েছিল, সেই সম্মানই এখন তাকে প্রতিদিন আরও একা করে দিচ্ছিল। যে সিনিয়র অফিসারের সাথে তার ঘনিষ্ঠতা বেড়েছিল, সেই এখন তার জন্যে আপদ হয়ে দাঁড়িয়েছিল। শুরুতে সে তাকে এগিয়ে যাওয়ার পথ শেখাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজের কাজ উদ্ধার করতে শুরু করল।
যেসব ফাইলে কাব্যা বিশ্বাসের সাথে সই করেছিল সেগুলোর দায়িত্ব এখন তারই ওপর চাপানো হতে লাগল। যখন ওপর থেকে জবাবদিহি চাওয়া হলো তখন সেই অফিসার পিছু হটে গেল। কাব্যা প্রথমবার বুঝতে পারল যে সে ভালোবাসা বা নির্দেশনার নয়, বরং ব্যবহারের অংশ হয়ে গিয়েছে। অফিসে এখন তার ভাবমূর্তি বদলে যাচ্ছিল। মানুষ আগের মতো বিশ্বাস নিয়ে কথা বলত না। কারুর চোখে সন্দেহ ছিল, কারুর চোখে উপহাস। সে প্রতিদিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করত, কিন্তু ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। যে ভুল সঙ্গতে সে ফেসে গিয়েছিল সেখান থেকে বের হওয়া সহজ ছিল না। এই কদিন আদিত্যের জীবনও এক আলাদা লড়াই লড়ছিল। আদিত্য এখন পুরোপুরি একা ছিল না, কিন্তু দায়িত্ব তাকে ঘিরে ধরেছিল। সকালে সে আরজাকে স্কুলে পৌঁছে দিত, তারপর কন্ট্রাক্ট জবে যেত, যেখানে না ছিল আরাম, না ছিল স্থায়িত্ব। সন্ধ্যায় ফিরে সেই লোকটাই মেয়ের জন্যে রান্না করত, তার জামাকাপড় ধুয়ে দিত আর হোমওয়ার্ক করাত। মাঝে মাঝে আরজা চুপি চুপি জিজ্ঞাসা করত, পাপা, মাম্মি এখন অফিসার হয়ে গিয়েছে, ও আমাদের নিতে কেন আসে না? আদিত্যের কাছে জবাব থাকত না। সে শুধু মেয়েকে নিজের বুকে জড়িয়ে নিত। একদিন আদিত্য ব্যাংক থেকে আরও একটা নোটিশ পেল। পুরনো লোনের কিস্তি বেড়ে গিয়েছিল। জমি তো আগেই বিক্রি হয়ে গিয়েছিল, গয়নাগুলো এখনও বন্ধক ছিল। সে অনেকক্ষণ কাগজগুলোর দিকে তাকিয়ে থাকল, তারপর সেগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিল। সে ঠিক করল যে কাব্যাকে এই ব্যাপারে কিছুই বলবে না। সে চাইত না যে তার সমস্যা তার জীবনে আবার ব্যাঘাত ঘটাক। ওদিকে কাব্যার অবস্থা আরও খারাপ হতে লাগল। সেই অফিসার যে তাকে স্বপ্নের দুনিয়া দেখিয়েছিল, সে এখন পরিষ্কারভাবে তাকে এড়িয়ে চলছিল। কিছু কিছু ক্ষেত্রে কাব্যাকে একাই জবাব দিতে হচ্ছিল। প্রথমবার তার ভয় লাগল যে কোথাও সে পুরোপুরি ফেঁসে না যায়। এক রাতে সে অনেক রাত পর্যন্ত অফিসে বসে থাকল। ফাইলগুলো খোলা ছিল, কিন্তু নজর অন্য কোথাও। হঠাৎ তার আদিত্যের কথা মনে পড়ে গেল। সেই শান্ত মুখ, সেই অভিযোগহীন অভ্যাস। তার মনে পড়ল কিভাবে সে কখনো টাকার অভাবের কথা বলতো না, কিভাবে প্রতিটা বিপদে শুধু এটাই বলতো, হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই তার উপলব্ধি হল যে যে মানুষটাকে সে দুর্বল ভেবেছিল সেই লোকটাই হয়তো সবথেকে শক্তিশালী ছিল। সে আদিত্যের নম্বর খুলল। নাম স্ক্রিনে ভেসে উঠল। তার আঙুল কল বাটনে থেমে থাকল, কিন্তু সে কল করল না। ঠিক সেই সময় আদিত্য ঘরে মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। আর যা ঘুমের ঘোরে বিড়বিড় করল, মাম্মি। আদিত্য চোখ বুঝে নিল। সে জানত যে কাব্যা একদিন বুঝবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কাব্যা এখন সেই মোড়ে দাঁড়িয়েছিল যেখান থেকে সামনে শুধু পতন, আর পেছনে সেই জীবন যা সে নিজেই ছেড়ে দিয়েছিল। কাব্যার জীবন এখন বাইরে থেকে যতটা সাজানো লাগছিল, ভেতর থেকে ততটাই এলোমেলো ছিল। যে চেয়ারে বসে তার শক্তি অনুভব করার কথা ছিল, সেখানে বসেই তার প্রতিদিন ভয় লাগত। অভিযোগের ফাইল থামার নাম নিচ্ছিল না। যে অফিসারের ওপর সে ভরসা করেছিল, সে এখন পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে তার সিদ্ধান্তের দায়িত্ব তাকেই নিতে হবে। এখন কাব্যা বুঝতে পারছিল যে সে ভুল সঙ্গতে পড়ে গিয়েছে, কিন্তু ফিরে আসার রাস্তা সহজ ছিল না। তার আশেপাশে সেই সব মানুষই ছিল যারা দরকার পড়লে পাশে থাকত, আর কাজ ফুরিয়ে গেলেই দূরে সরে যেত। সে প্রথমবার নিজেকে একেবারে একা অনুভব করতে লাগল। এই দিনগুলোতেই একটা ঘটনা তাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। ব্যাংক থেকে একটা ফোন এলো। সাধারণ কথাবার্তাই ছিল, কিন্তু কথার মাঝে অফিসার বললেন যে পুরনো লোনের কিছু নিয়মকানুন এখনও এক্স হাজব্যান্ডের সাথে যুক্ত আছে। কাব্যা চমকে গিয়ে জিজ্ঞাসা করল, কোন লোন? ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর জবাব এলো, ম্যাম, আপনার পিসিএসের পড়াশোনার সাথে যুক্ত লোন আর আপনার জুয়েলারি বন্ধক রাখা সংক্রান্ত ফাইলগুলো। কাব্যার হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম হল। তার হঠাৎ সব কিছু মনে পড়তে লাগল। সেই দিনটা যখন ফিস বেড়ে গিয়েছিল, সেই সময়টা যখন গয়না হঠাৎ বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল, সেই বাক্যটা যা আদিত্য প্রতিবার বলতো, কোনোভাবে হয়ে যাবে। সে বুঝতে পারল যে সেই কোনোভাবে আসলে কি ছিল। সে ব্যাংকে গিয়ে ফাইলগুলো দেখল। জমি বিক্রির কাগজ, গয়নার রসিদ, লোনের গ্যারেন্টি, সব জায়গায় একটা নামই ছিল, আদিত্য। সেই মুহূর্তে কাব্যা প্রথমবার এটা বুঝতে পারল যে যে মানুষটাকে সে বেকার আর অকেজো ভেবে ছেড়ে দিয়েছিল, সেই মানুষটাই তার পুরো পড়াশোনার বোঝা নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছিল। সে নিজের জন্য নয়, তার স্বপ্নের জন্য নিজের জমি বিক্রি করে দিয়েছিল। কাব্যা ওখানেই চেয়ারে বসে পড়ল। তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার আর কথা মনে পড়ল।
তার সেই ছোট গলার স্বর আর সেই দিনটা যখন সে পেছনের দিকে না তাকিয়েই মেয়েকে আদিত্যের কাছে ছেড়ে দিয়েছিল। এখন সে বুঝতে পারল যে আদিত্য শুধু স্বামী হওয়ার দায়িত্ব পালন করেনি, বরং পিতা আর মানুষ হিসাবেও পুরো হক আদায় করেছিল। আর সে এক টুকরো চেয়ার আর পরিচয়ের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছিল। সেই রাতে কাব্যা নিজের ঘরে অনেকক্ষণ বসে থাকল, কাঁদল না বা কারো সাথে কথা বলল না, শুধু ভাবতে থাকল। তার সেই ছোট ঘরটার কথা মনে পড়ল, যেখানে আদিত্য ক্লান্ত হয়ে ফিরে এসেও হেসে দিত, যেখানে সে কখনো বলেনি যে তার কাছে কিছু নেই। এখন কাব্যার অনুশোচনা হচ্ছিল, কিন্তু এই অনুশোচনা কাউকে বলা যেত না। পরের দিন সকালে সে আদিত্যের নম্বর ডায়াল করল। কল গেল, কিন্তু কেটে গেল। সে আর দ্বিতীয়বার কল করল না। সে জানত যে এখন ফোনে আর কথা হতে পারে না। যা সে হারিয়েছে তার মুখোমুখি হয়েই তা বোঝা সম্ভব। সে সিদ্ধান্ত নিয়ে নিল, সে আদিত্যের সাথে দেখা করতে যাবে। অনুশোচনা নিয়ে নয়, কোনো প্রশ্ন নিয়ে নয়, বরং সত্য নিয়ে, এবং হয়তো প্রথমবার কোনো চেয়ার বা পরিচয় ছাড়াই। কাব্যা যখন আদিত্যের বাড়ি পৌঁছল, তখন সন্ধে নেমেছে। দরজা খোলা ছিল। ভেতর থেকে কারোর হাসির শব্দ আসছিল। সে পা থামিয়ে দিল। সেই শব্দ যা সে অনেক আগে হারিয়েছিল। আরজা মেঝেতে বসে পড়াশোনা করছিল। আদিত্য তার পাশে বসে ধৈর্য নিয়ে তাকে সব বোঝাচ্ছিল। দুজনেই এত সহজ স্বাভাবিক ছিল যে কাব্যার মনে হল সে যেন অন্য কারোর জগৎ দেখছে। আদিত্যের নজর তার ওপর পড়ল। সে চমকাল না, না দেখালো কোনো রাগ, না কোনো বিস্ময়, শুধু শান্ত গলায় বলল, এলে। কাব্যার মুখ দিয়ে শব্দ বেরোল না, তার চোখ ভিজে এলো। সে আরজার কাছে গেল। মেয়ে তাকে দেখল, আর তারপর আদিত্যের দিকে তাকাল। আরজা ধীরে করে জিজ্ঞাসা করল, পাপা, এই মাম্মি না? আদিত্য মাথা নাড়াল। হ্যাঁ। কাব্যা ওখানেই বসে পড়ল। সে প্রথমবার কোনো সাফাই না দিয়ে, কোনো অজুহাত ছাড়াই বলল, আমি ভুল ছিলাম। আদিত্য কিছু বলল না। সে তাকে আটকাওনি, আবার কোনো সান্ত্বনাও দিল না। কিছুক্ষণ পর আদিত্য বলল, যা করেছ তা তারই বোঝা, আমি কখনো অভিযোগ করিনি। কাব্যা বুঝতে পারল যে কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর জোড়া লাগে না, শুধু স্মৃতি হয়ে থেকে যায়। সে উঠল, আরজার মাথায় হাত রাখল, আর পেছনের দিকে না তাকিয়ে চলে গেল। দরজা বন্ধ হল। আদিত্য মেয়েকে কোলে তুলে নিল। আরজা তার কাঁধে মাথা রাখল। আদিত্য নিচু স্বরে বলল, আমরা ঠিক আছি বেটা। আর সত্যি, কিছু মানুষ সবকিছু হারিয়েও নিজের দায়িত্ব হারায় না। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ।